আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে পে স্কেল বাস্তবায়নের বিরুদ্ধে একটি অংশ সক্রিয় আছে, ছলে হোক বলে হোক যেভাবেই হোক তারা পে স্কেলের বিরোধিতা করেছে। কিন্তু সমস্ত বিরোধিতার পরেও পে স্কেল একটি টাইম ফ্রেমে চলে এসেছিল, অর্থাৎ মোটামুটি আমরা একটি ধারণা পেয়েছিলাম, যদিও নিশ্চিত করে কেউ বলেনি। কিন্তু এখন একটি শক্তিশালী প্রতিষ্ঠান এই পে স্কেলের মাঠে চলে এসেছে। বিষয়টা এইরকম, আমরা ছোটোবেলায় যখন খেলাধুলায় না পারতাম তখন আমরা বাড়ির বড় কাউকে ডেকে নিয়ে আসতাম, ঠিক সেই রকমই পে স্কেলের মাঠে এখন সবচেয়ে বড় মুরব্বি চলে এসেছে। আপনারা হয়তো বা বুঝতে পারছেন কোন প্রতিষ্ঠানের কথা বলছি, আইএমএফ। শেষ পর্যন্ত আইএমএফও পে স্কেলের মাঠে চলে এসেছে। আইএমএফ অর্থের উৎস এবং সক্ষমতা জানতে চেয়েছে সরকারের কাছ থেকে, এবং নবম পে স্কেল বাস্তবায়নের জন্য বিপুল অর্থের উৎস, সরকারের অর্থায়ন সক্ষমতা এবং সামষ্টিক অর্থনীতিতে এর সম্ভাব্য প্রভাব সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা চেয়েছে। এখন বিষয় হলো, এত বড় একটি প্রতিষ্ঠান এবং এত ক্ষমতাশালী একটি প্রতিষ্ঠান যদি শেষ পর্যন্ত আমাদের এই দীর্ঘদিনের দাবির বিপরীতে যদি অবস্থান নেয়, তাহলে কি শেষ পর্যন্ত পে স্কেল কি সম্ভব হবে? অথবা সম্ভব হলেও যেই বৃদ্ধিটা বা যেই বর্ধিত বেতন আমরা চিন্তা করছি, সে বৃদ্ধি বা বর্ধিত বেতন কি আমাদের পক্ষে পাওয়া সম্ভব হবে কি না? আরও অন্য যাই কিছু থাকুক না কেন, আমার কাছে মনে হচ্ছে যে এটা খুব চিন্তার একটি বিষয়, এবং উপর আমাদের একটি গভীর নজর রাখা উচিত। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন, আমার পাঠঘরে আপনাদেরকে আরও একবার স্বাগতম। পে স্কেল নিয়ে আলোচনা, তো অনেকগুলো আলোচনার বিষয় ছিল। তো এখন যে আলোচনাটা সামনে চলে এসেছে আইএমএফ, তো বাকি আলোচনাগুলো মনে হয় যে হ্যাঁ, সেগুলোরও গুরুত্ব আছে, কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব বা সবচেয়ে বেশি আলোচনার বিষয় এখন এটা। আমরা যারা পে স্কেল নিয়ে ধারাবাহিক কাজ করছি বা পে স্কেল নিয়ে আলোচনা করছি, আমরা সময়ে সময়ে বিভিন্ন গোষ্ঠী বা ব্যক্তি বা বিভিন্ন দলের আমরা বিরোধিতা দেখেছিলাম। সেটা অনেক সময় হয়েছে যে ছলে বলে হয়েছে, মানে খুব সুন্দর সুন্দর কথার মাধ্যমে হয়েছে, যেগুলো আমি আমার ভিডিওতে তুলে ধরেছিলাম। কিন্তু এখন তাদের সবার গুরু, মানে সবার মুরব্বি আইএমএফ শেষ পর্যন্ত এই পে স্কেল বাস্তবায়নে হস্তক্ষেপ করছে। এর প্রভাব কি হতে পারে মোটামুটি আমাদের কম বেশি ধারণা সবারই আছে। তো তারপর আমরা এই বিষয়ের একটু বিস্তারিত ব্যাখ্যা দেখার চেষ্টা করব। নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন, আইএমএফের নজরদারি এবং বেতন কাঠামো পরিবর্তন সংক্রান্ত আইএমএফ কর্তৃক অর্থের উৎস এবং ব্যাখ্যা তলব, অর্থের উৎস এবং সক্ষমতা যাচাই, 450 থেকে 500 কোটি মার্কিন ডলারের নতুন ঋণ প্যাকেজ অনুমোদনের আগে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নে প্রয়োজনীয় বিপুল অর্থের উৎস, সরকারের অর্থায়ন সক্ষমতা এবং সামষ্টিক অর্থনীতিতে সম্ভাব্য প্রভাব সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা চেয়েছে আইএমএফ। আইএমএফের উদ্বেগ রাজস্ব আদায়ের বর্তমানে ধীরগতি, ব্যাংকিং খাতের চরম খেলাপি ঋণ ও দুর্বলতা, দীর্ঘস্থায়ী উচ্চ মূল্যস্ফীতি এবং ধীর অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যে সরকার কীভাবে অতিরিক্ত ব্যয় বহন করবে তা নিয়ে সংস্থাটি উদ্বিগ্ন। কর জিডিপি অনুপাত কম থাকা অবস্থায় এই ব্যয় বাজেট ঘাটতি এবং মূল্যস্ফীতি আরও বাড়াবে বলে অর্থনীতিবিদদের, যেমন ডক্টর জাহিদ হোসেনের আশঙ্কা। আসন্ন ঢাকা সফর এবং বৈঠক, আগামী 12 থেকে 16 জুলাই আইএমএফের বাংলাদেশ মিশন প্রধান ইভা ক্রুজনারের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ঢাকা সফর করবে। সফরের প্রথম দিন অর্থ বিভাগের সাথে 2টি গুরুত্বপূর্ণ বৈঠক হবে। দ্বিতীয় বৈঠকের পুরো সময় জুড়ে থাকবে নবম পে স্কেল, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা এবং এই খাতে বাজেট বরাদ্দের নিবিড় পর্যালোচনা। সরকারের অবস্থান এবং বাজেট বরাদ্দ, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চলতি বাজেটে নবম পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েছিলেন এবং এটি 1 জুলাই 2026 থেকে কার্যকর ধরা হয়েছে। চলতি অর্থবছর প্রাথমিকভাবে 44,000 কোটি টাকার বেশি প্রয়োজন হবে, যা বাজেটে অপ্রত্যাশিত ব্যয় খাতে রাখা হয়েছে। তবে পূর্ণাঙ্গ বাস্তবায়নে ব্যয় দাঁড়াবে 1,06,000 কোটি টাকার বেশি। নতুন পে স্কেলে কাঠামো এবং ইনক্রিমেন্টের বড় পরিবর্তন, এগুলো নিয়ে এখন আর কথা বলবো না। এখন হচ্ছে আমাদের পড়ান যায় অবস্থা। এখন হাতের নখ ছোট না গায়ে একটু মানে কোথাও একটু ফ্যাকাশে দেখাচ্ছে, তার থেকে বড় বিষয় হচ্ছে পে স্কেল শেষ পর্যন্ত হবে কি না। তো আমরা আর এগুলো নিয়ে আলোচনা করলাম না, এগুলো নিয়ে আমরা এমনিতেই অনেক আলোচনা করেছি, সর্বোচ্চ সর্বনিম্নে এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, এগুলো নিয়ে আমরা আর
কথা বলতে চাচ্ছি না, কারণ এই মানে মূল জিনিসটাই এখন নড়বড়ে অবস্থায়, এই অবস্থায় এগুলো নিয়ে কথা বলাটা আর মানে বলা থাকুক, এগুলো আগে দেখি ওখানে কী হয়। সরকারি জরিপ এবং বিবিএস এর তথ্যের প্রতিফলন, জনসাধারণ এবং কর্মচারীদের জরিপ, নতুন নীতিমালার পেছনে 1,67,500 সরকারি চাকরিজীবী, 61,500 সাধারণ নাগরিক এবং 3,513টি প্রতিষ্ঠানের উপর পরিচালিত জরিপ ভূমিকা রেখেছে। এতে মাত্র 5.6% বর্তমান ইনক্রিমেন্ট পদ্ধতির পক্ষে মত দেন, 50.43% মূল্যস্ফীতির সঙ্গে বেতন বৃদ্ধির সমন্বয়ে এবং 79.5% অংশগ্রহণকারী 11তম থেকে 20তম গ্রেডের কর্মচারীদের বেতন আরও বাড়ানোর পক্ষে মত দেন। লিভিং স্ট্যান্ডার্ড সার্ভে 2025 বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বিবিএস এর তথ্যমতে দেশে একটি পরিবারের গড় মাসিক ব্যয় 35,311 টাকা, সিটি কর্পোরেশন এলাকায় 46,778 টাকা এবং 6 সদস্যের পরিবারের 66,253 টাকা। এই জীবনযাত্রার ব্যয়কে ভিত্তি করে নতুন বেতন কাঠামো সাজানো হচ্ছে। গেজেট প্রকাশ এবং বিলম্ব ও ধাপে ধাপে বাস্তবায়ন। বিলম্বের কারণ এগুলো নিয়ে আমরা আগে কথা বলেছি। এটি কোনো নীতিগত বিলম্ব নয়, সরকারের সীমিত আর্থিক সক্ষমতা, বিচার বিভাগ এবং সশস্ত্র বাহিনীর পৃথক বেতন কাঠামোর সামঞ্জস্য করা, সফটওয়্যার হালনাগাদ, হিসাবরক্ষণ ব্যবস্থা এবং পেনশন পুনর্নির্ধারণের মতো কারিগরি জটিলতার কারণে সময় লাগছে। ধাপে ধাপে বাস্তবায়ন, এগুলো নিয়ে আমরা আগে কথা বলেছি। বকেয়া পরিষদ, এগুলো নিয়ে আমরা কথা বলেছি। এখন বিষয়টা হচ্ছে যে আমরা একটু IMF-এর যে বিষয়টা নিয়ে একটু কথা বলে, তারা যে প্রশ্নগুলো তুলেছেন সে প্রশ্নগুলো যৌক্তিক। দেশে জিডিপি কর অনুপাত সর্বনিম্ন এবং ব্যাংকিং খাত, আর্থিক সব খাতেই সবগুলো আমরা প্যারামিটার যদি বলি সবগুলো প্যারামিটারের নিম্নমুখী। এই অবস্থাতে বেতন বৃদ্ধিটা স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে এবং অর্থের সংস্থানের যে বিষয়টা, কারণ অর্থের সংস্থান যারা করবেন তারা তো প্রশ্ন করতেই পারে। কিন্তু বাস্তবতা হলো আমাদের এই জরিপগুলো, সরকারি জরিপ এবং বিবিএসের যে জরিপগুলো আছে, সেই জরিপগুলো আমাদের যেটা বলছে একটি পরিবারের গড় মাসিক ব্যয় 35,311 টাকা। কিন্তু এর সাথে যদি অপ্রত্যাশিত কোনো ব্যয় যদি যুক্ত হয়, যেমন চিকিৎসা ব্যয় বা দুর্ঘটনাজনিত ব্যয়, তো এই অবস্থাতে আমরা মানে সরকারি চাকরিজীবী যারা আছে আমরা কীভাবে চলবো? আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাকি সব কিছু তো চলছে, অন্য খাতে যে ব্যয়গুলো আছে, 6 টাকার ব্যয় এখন 16 টাকা হয়েছে, কিন্তু 8,250 টাকার বেতন সে 11 বছরের আগের বেতন এখনও 8,250 টাকাই রয়ে যাচ্ছে। তাহলে ওই সমস্ত জায়গাগুলোতে কেন এই ধরনের প্রতিষ্ঠানগুলো হাত দেয় না? শুধুমাত্র এই বেতনটা বাড়লেই কি, সরকারি কর্মচারীদের বেতনটা বাড়লেই কি সেখানে মূল্যস্ফীতি বাড়বে? প্রিয় সহকর্মীরা, আপনাদের কি মনে হয় যে আমাদের পে স্কেল কি আবারও থমকে যেতে পারে, বা আবারও পে স্কেলের যে গতি সেই গতিটা কি স্লোথ হয়ে যেতে পারে? কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর অবশ্যই যদি আমাদের এই বিশ্লেষণ আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও জানাবেন। আর ইনক্রিমেন্টের যে বিষয়টা, মানে খুব চমৎকার একটা বিষয়ে আলোচনা, অর্থাৎ যেটা আরও আগে আলোচনা হওয়া উচিত ছিল। আমি আমার প্রথম দিকের ভিডিওগুলোতে আমি দেখিয়েছি আমাদের সাবকন্টিনেন্টের অনেকগুলো দেশেই ইনক্রিমেন্ট স্থির না বা ফিক্সড ইনক্রিমেন্ট না। ভারতের কেন্দ্রীয় সরকারেও খুব সম্ভবত ইনক্রিমেন্ট ফিক্সড না, অর্থাৎ মূল্যস্ফীতির সাথে ইনক্রিমেন্ট সমন্বয় করা হয়। আমাদের এখান থেকে সেরকমভাবে দাবি ওঠেনি। এর একটা কারণও ছিল, কারণ আমাদের যে পরিমাণ ফ্লাকচুয়েশন হয়, অর্থাৎ উপর এবং নিচের দিকে যে ফ্লাকচুয়েশন হয়, এটা সমন্বয় করাটা একটু কঠিন একটি বিষয়। আর আরেকটি বিষয় হচ্ছে যে সরকারি হিসেব নিকেশ। তবে আমার কাছে যেটা মনে হয় যে এখন তো যেহেতু IBS চলে এসেছে, অর্থাৎ পুরো বেতন প্রক্রিয়া এখন ডিজিটালি, তো সফটওয়্যারের মাধ্যমে, সেক্ষেত্রে এটা করা যেতে পারে। অর্থাৎ বাজার ব্যবস্থার সাথে মূল্যস্ফীতির সাথে সমন্বয় করে ইনক্রিমেন্ট সমন্বয় করা যেতে পারে, অর্থাৎ ফিক্সড ইনক্রিমেন্ট থাকবে না। এর পাশাপাশি আরেকটি বিষয় যেটা আলোচনায় এসেছে যে বিভিন্ন গ্রেডে ইনক্রিমেন্ট বিভিন্ন রকম। আমি আবারও বলি, যারা এই আলোচনাগুলো করেন তারা ইনক্রিমেন্টের যে বিষয়টা, বেসিক যে থিমটা হয় সেই থিমটা বুঝতে পারেননি উইথ ডিউ রেসপেক্ট, অথবা সেই
থিমটাকে এড়িয়ে যাচ্ছেন জেনে শুনে বুঝে। আমি দ্বিতীয় মতটারই পক্ষপাতী, কারণ তারা সবাই অসম্ভব মেধাবী। তো সেক্ষেত্রে তারা জেনে শুনে বুঝে এড়িয়ে যাচ্ছেন। আসলে ইনক্রিমেন্ট যেটা দেওয়া হয় সেটা মূলত মোটা দাগে বা এক কথায় বলতে গেলে বাজার ব্যবস্থায় যে মূল্যস্ফীতি থাকে সেই মূল্যস্ফীতির সাথে সমন্বয়ের জন্য। তো সেই অবস্থায় বিভিন্ন ধাপে বিভিন্ন ইনক্রিমেন্ট আমার কাছে মনে হয় না যে এটা খুব একটা যৌক্তিক হতে পারে অথবা এটা বাস্তবসম্মত হতে পারে। তো সেক্ষেত্রে এটাও একটা প্রশ্ন যে এই ধরনের আলোচনাগুলো কেন চলছে। যাই হোক, সব কিছু আলোচনা ছাপিয়ে এখন IMF সব আলোচনার শীর্ষে। আমাদের অপেক্ষা করতে হবে যে বৈঠক থেকে কি আলোচনা মানে কি সিদ্ধান্ত আসে বা IMF নতুন কোনো শর্ত আরোপ করে কিনা। তো আমরা চেষ্টা করব সে বিষয়ে আপডেট আপনাদেরকে জানানোর জন্য। আর আমি আবারও বলি যে আমি পে স্কেল বলতে আপনারা যেটা বোঝেন শুধুমাত্র বেতন বাড়ানো, বিষয়টা ঠিক তা নয়। অনেকগুলো আলোচনা এর সাথে থাকে, পর্দার সামনে পর্দার পেছনে। তো সেই আলোচনাগুলো শোনার ধৈর্য হয়তো বা আপনাদের নেই। যদি না থাকে তাহলে অপেক্ষা করুন, ইনশাল্লাহ চেষ্টা করব কোনো একদিন এই ভিডিও বানাতে। এই মুহূর্তে পাশ হলো পে স্কেল, 20টি গ্রেড, বেতন বাড়লো এত। এর আগে এই যে আলোচনাগুলো, সেই আলোচনাগুলো যদি আপনারা বুঝতে চান, যদি পে স্কেলের যথার্থতা বা পে স্কেলের বাস্তবতা যদি বুঝতে চান, তাহলে এইরকম আলোচনাগুলো শুনতে হবে। প্রিয় সহকর্মীরা, কী মত আপনাদের? আমাদের পে স্কেলে কি আবারও কোনো শকুনের চোখ পড়েছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং সার্বিকভাবে পে স্কেল নিয়ে যে আলোচনা, আমি অনুরোধ করব সেই আলোচনাটা আপনারা চালিয়ে যাবেন। কারণ আমরা যদি কথা না বলি, আমরা যদি দাবি না তুলি, আমাদের পে স্কেল মনে হয় আর আগাবে না। সব কিছুই সামনে চলে যাবে, শুধুমাত্র আমাদের পে স্কেলের পেছনে পড়ে থাকবে। তো এই অনুরোধ আপনাদের কাছে রইল, আপনারা আপনাদের আলোচনা, আপনাদের দাবি অবশ্যই সেটা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে চালিয়ে যাবেন। সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।